উষাকে এই ভিড়ের মধ্যে দেখে এমনিতেই রাগে মাথা ফেটে যাচ্ছিল সাগরের। আবার ছেলেটা উষাকে স্পর্শ করায় রাগটা তরতর করে বেড়ে গেল। সাগর দূরে দাঁড়িয়ে সবটাই দেখছিল, কিন্তু উষাকে স্পর্শ করায় ওর পায়ের রক্ত মাথায় উঠে গেল। নিজেকে কন্ট্রোল করতে না পেরেই ছেলেটাকে মারতে চলে আসে। অদূরে নেহাল হতভম্বের মতো তাকিয়ে আছে সাগরের দিকে। লন্ডনেও সাগর 4-5 বার মারামারি করেছে, দেশে তো করেছেই, কিন্তু এমন হিংস্র রূপ সে কখনোই দেখেনি। চারিদিকে মানুষের হৈ হুল্লোড় শুনে নেহালের ঘোর কাটে। এক দৌড়ে এসে দাঁড়ায় সাগরের সামনে। মারতে মারতে ছেলেটার অবস্থা আধমরা বানিয়ে দিয়েছে। আর বেশিক্ষণ পেটালে নির্ঘাত মারা যাবে। 2-1 চেষ্টা করছে সাগরকে ছাড়াতে, কিন্তু সাগরের শক্তপোক্ত পেটানোর শরীরের সাথে পেরে উঠল না কেউ। ভয়ে জড়সড় হয়ে উষা প্রিয়তার বাহুতে পড়ে আছে। নেহাল একবার বোনের দিকে তাকাচ্ছে তো একবার ভাইয়ের দিকে তাকাচ্ছে। এভাবে মারামারি করার সঠিক কারণ না জানলেও বুঝতে পেরেছে ছেলেটা উষার সাথেই কিছু একটা করেছে, নয়তো এত রেগে যাওয়ার মানুষ সাগর না। সাগরকে দেখতে শান্তশিষ্ট ভদ্র মনে হলেও সে মোটেও এত ঠান্ডা না। এটা নেহাল আর গালিবের থেকে আর কে ভালো জানে। নাফিস নেহাল দুজনেই এগিয়ে গেল সাগরের দিকে। ভাই ছেড়ে দে, এবার মারা যাবে ছেলেটা। সাগরের কোনো হেলদোল হলো না। নেহাল নাফিজকে ইশারা করতেই সাগরের বাহু চেপে ধরে নাফিজ। নেহালও জাপটে ধরে ভাইকে। ছেড়ে দে বলছি নেহাল, এই বাস্টার্ডকে আজকে আমি মেরেই ফেলবো। ভিড় ভাট্টার মধ্যে মেয়েদের গায়ে স্পর্শ করে নিজের মনের খাইশ মেটানো বের করবো আজকে, শালা। গালিব হাতে ক্যান নিয়ে আসছিল। এত ভিড় দেখে আর সেখানে সাগরকে নেহাল আর নাফিজ জাপটে ধরে দাঁড়িয়ে থাকতে দেখে সেদিকেই গেল। নেহাল আর নাফিজ সাগরকে জাপটে ধরে আছে দেখে আর ভিড় দেখে বুঝলো কিছু একটা হয়েছে। সাগরের হাতে রক্ত দেখে হাতের ক্যানগুলো সেখানেই ফেলে দিয়ে সাগরের কাছে গেল। নেহাল গালিবকে দেখে ভরসা পেল। ভাই ওকে ধর, আমি উষার কাছে যাচ্ছি। কিন্তু কি হয়েছে সেটা তো বলবি। এখন এসব বলার সময় নেই। সাগর অগ্নিদৃষ্টিতে তাকালো নেহালের দিকে, দাঁতের দাঁত চেপে বলল, ছেড়ে দে আমাকে, ভালো হবে না বলে দিলাম কিন্তু। গালিব নাফিস ওকে নিয়ে গাড়িতে বসা, আমি উষাকে নিয়ে আসছি। উষার নাম নিতেই সাগর হুঁশে ফেরল। চোয়াল শক্ত করে তাকালো উষার দিকে। সাগরের এমন ভয়ঙ্কর রূপ দেখে উষা মারাত্মক ভয় পেয়েছে। তার উপরে সাগরের এমন অগ্নিদৃষ্টি দেখে তার তাকিয়ে থাকতে পারল না, চোখ নামিয়ে নিল। চোখ দিয়ে যেন আগুন ঝরছে, ক্ষুধার্ত বাঘের ন্যায় আচরণ। সাগর বড় বড় করে শ্বাস নিতে থাকে এবং চোখ মুখ শক্ত করে বলে, ওকে তো আজকে আমি দেখে নেব। এই মেয়েটার যথেষ্ট সাহস বেড়ে গিয়েছে, ডানা ছাড়তে হবে ওর। গালিব বিরক্তির কট ভঙ্গিতে বলল, সে তুই যাই করিস না কেন, বাসায় গিয়ে করিস। যদি বাসরও করতে চাস আমরা সেটার ব্যবস্থা করে দিতে পারবো, চাপ নিস না মেরে ভাই। গালিবের এমন কথা শুনে নাফিজ হেসে উঠল। একের কথা বলছেন ভাই, এই জন্যই আমি আপনার এত ভালো পাই। সিরিয়াস মোমেন্টেও কেমনে গেম চেঞ্জ করে দিতে পারেন। সাগর পা ধারা লাথি মারল গালিবকে। হুদাই মারছিস কেন রে শালা? এই ছেলেটা আমার বোনের সাথে খারাপ ব্যবহার করেছে, তাই এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের উদ্দেশ্যে কথাগুলো নেহাল বলল। গালিব এক ধাপ এগিয়ে গিয়ে বলে বসল, ওর বোন আর আমার বন্ধুর বউ হয় মেয়েটা, তাই এতটা রেগে গেছে। আপনারাই বলেন, বউয়ের শরীরের উপর পরপুরুষের স্পর্শ কেউ মেনে নিতে পারে? সাগর সজোরে কিল বসিয়ে দেয় গালিবের পিঠে। নেহাল গালিবের দিকে একটু চেপে দাঁড়ায়। ভাই দেখিস এমনিতেই রেগে বুম হয়ে আছে, তাও কেন এমন করছিস? জনগণ বলতে লাগলো, আপনারা বাইরে নিয়ে যান, আমরা বদমাইশের দেখতেছি। মাইয়া মানুষের গায়ে হাত দেওয়া বের করবো আজকে। ওই হালারে ধর, তোরা আজকে জন্মের শিক্ষা দিয়ে দেব। নেহাল প্রিয়তাকে আর উষাকে নিয়ে গাড়ির সামনে এসে দাঁড়ায়। তানহা সহ বাকিরা চলে গিয়েছে। উষাকে গাড়িতে উঠিয়ে প্রিয়তাকেও বলে গাড়িতে উঠতে। প্রিয়তা তুমিও উঠে পড়। গালিব প্রিয়তার নাম শুনে ভ্রু কুঁচকায়। তুমি কি প্রীতমা? আকস্মিক পুরুষ মানুষের কণ্ঠে পেছনে ফিরে তাকায় প্রিয়তা। আমি প্রিয়তা। কেন? তুমি সে না ওই যে ডাবল মিন? আর কিছু বলার আগেই গরম চোখে তাকালো সাগর। চোখে কিছু একটা ইশারা করায় চুপ হয়ে গেল গালিব। প্রিয়তা ভ্রু কুঁচকে বলে, ডাবল কি?
গালিব মাথা চুলকে অপ্রস্তুত হাসে। না, ওই আর কি, মাই টাইপ গার্লস। প্রিয়তার নাক মুখ কুঁচকে ফেলে। মানে? নেহাল বলে। কিছু না, তুমি গাড়িতে উঠে বসো। সাগর নিজের রাগ কমাতে পারছে না। পরনের টি শার্ট ঘামে ভিজে যুবথুবু অবস্থা, চোখ দুটো লাল হয়ে আছে, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। এই অবস্থায় সাগরকে ড্রাইভ করতে দেওয়া যায় না। নেহাল সাগরের কাঁধে হাত রেখে বলল, তোমার এই অবস্থায় ড্রাইভ করতে হবে না, একটা অঘটন ঘটবেই। তুই উষার পাশে বসে যা, আমি ড্রাইভ করি। গালিব সামনে বসবে। গালিব তো আর উষার সাথে বসতে পারে না। সাগর কোনো কথা বলল না, চুপচাপ বাম দিকে এসে গাড়ির দরজা খুলল। সাগরকে দেখে উষা ভ্রু কুঁচকে তাকায়। সাগরের এমন রূপ দেখার পর থেকে উষা সত্যিই তাকে ভয় পাচ্ছে, কিছু বলার সাহস পাচ্ছে না। সাগর গম্ভীর কণ্ঠে বলল, চা পারো? হ্যাঁ, কি বললেন? উষা সাগরের বলা কথাটা শুনতে পায়নি। সাগরের মাথাটা এমনিতেই গরম, তার উপরে এক কথা বারবার রিপিট করা তার অপছন্দ। এত কথা বাড়িয়ে লাভ নেই। সাগর ধপ করে উষার পাশে বসে পড়ল। উষা ভরকে গেল। প্রথমে বোঝেনি, দ্বিতীয়বার বললেই পারত। সাগর বসায় উষা সরে যেতে চাইল, কিন্তু প্রিয়তা ইচ্ছে করেই এদিকে চেপে বসেছে, যেন দুজনেই একসাথে ঘেঁষে বসতে পারে। উষার নড়াচড়া দেখে সাগর চোখ পাকিয়ে তাকায় উষার দিকে, শক্ত কণ্ঠে বলে, এখন পেছাচ্ছিস কেন? যখন বলেছি তখন কানে বাতাস ঢোকেনি? উষার নিশ্চুপ ওই রাগী দৃষ্টি যে তাকে কাঁচাই চিবিয়ে খাচ্ছে তা সে বেশ বুঝতে পারছে। নিজের ভালো চায় সে, তাই চুপ করে রইল। দুজনেই শরীর ঘেঁষে বসে আছে। সাগর মাথা হেলিয়ে চোখ বন্ধ করে নিয়েছে। উষার এভাবে গা ঘেঁষে বসে থাকতে লজ্জা লাগছে, অস্বস্তি হচ্ছে। হাঁসফাঁস করতে লাগলো উষা। হঠাৎই সাগরের হাতের দিকে নজর যেতেই এক প্রকার চিল্লিয়ে উঠল উষা, আল্লাহ, রক্ত! সাগর ভাই, আপনার হাতে রক্ত! আকস্মিক উষার চিৎকারে নেহাল সাইড করে গাড়ি থামায়। সাগরের কোনো হেলদোল দেখা গেল না, মাথা তুলে তাকালো না পর্যন্ত। গালিব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল, উষা, কি হয়েছে? এমন চিৎকার করে উঠলে কেন? গালিবের কণ্ঠে ব্যাকুলতা স্পষ্ট। সাগর ঝট করেই চোখ মেলল। গালিবকে বাঁকা চোখে পরখ করল একবার। গালিবের এসব ঢং তার একদম পছন্দ না, আর সেটা যদি হয় নিজের বাড়ির মেয়ে, তার থেকে বড় নিজের আপন চাচাতো বোন। শুধু তাই নয়, তার থেকেও বেশি এবং আপন, কারণ মেয়েটা এখন তার বউ। উষা গালিবের দিকে তাকিয়ে উত্তর করল, দেখুন না, সাগর ভাইয়ের হাতে রক্ত! সাগর তপ্ত শ্বাস ফেলে বলল, এসব কিছু না, বসে বসে না চেঁচিয়ে চুপ করে থাক, শব্দ দূষণ করবি না একদম। একটুকুই কেটেছে, এতে কিছুই হবে না, মেলোড্রামা অফ কর। গালিব উষার দিকে তাকিয়ে বলল, সে ভালো উষা, সাগরের শরীর তো কচু পাতার শরীর, এসব কিছু না, বুঝলে? প্রিয়তা ভ্রু কুচকে শুধায়। কচু পাতার শরীর মানে? গালিব মিষ্টি হেসে বলে, ও তুমি বোঝো নাই এটা? উষা এবং প্রিয়তা মাথা নাড়ায়, যার অর্থ তারা বোঝেনি। শোনো, কচু পাতার শরীর বলতে বুঝিয়েছি কচু পাতায় যেমন পানি পড়লে পাতা ভিজে না, শুকনোই থাকে, পানি পড়ে যায়, সবসময় শুকনো শরীর থাকে পাতার। সাগরের শরীরটাও তেমনই, বুঝলে? ওইটুকু ব্যথায় ওর কিছুই হবে না। এই দেখো না আমার এই দেখো না, আমরা কত কথা বলি, কোনো কথাই তার গায়ে লাগে না, বুঝলে? তারপরে উষার দিকে তাকিয়ে বলল, তার চেয়ে বরং উষু, তুমি আমাকে নিয়ে ভাবো, গালিব ভাইকে নিয়ে ভাবো। প্রিয়তা উষা দুজনেই মিটিমিটি করে হেসে ফেলল। ড্রাইভিং সিটে বসা নেহালও হাসছে। সাগর চোখ বন্ধ রেখেই নেহালের উদ্দেশ্যে বলে, এই মহিষের বাচ্চাকে গাড়ি থেকে লাথি দিয়ে বের করে দে নেহাল। কেন, আমি আবার কি করছি? আর তুই আমাকে মহিষের বাচ্চা বললি কেন? তুই তো উগান্ডা ফেরত ছাগলের বাচ্চা। আই সোয়ার গালিব, আমি যদি মুডে আসি, আজকে আমার হাতে তোর মৃত্যু নিশ্চিত। নেহাল চোখ পাকালো গালিবকে। গালিব তা দেখে আবারও বলল, আমি আবার কি করলাম? সব দোষ তোর ভাইয়ের। ওই মুডটা আমার দিকে না এনে ডাইভার্ট করে বউয়ের দিকে নিয়ে যা, তাহলে একটা কিছু ভুল প্রমাণ হবে। তা উষা, আমরা যেন কি বলছিলাম? নেহাল, সত্যি বলছি, সব কটাকে আমি মাঝ রাস্তায় ফেলে চলে আসবো কিন্তু। হেই গালিব, চুপ কর। কি হয়েছে? কি দেখছিস রেগে আছে? গালিব মুখ বাঁকালো। তাতে আমার বয়ে গেছে। ঘরে সুন্দরী বউ থাকলে এমন একটু আধটু সহ্য করতে হয়।
আর বউকে যদি পুরোই ছেড়ে রাখে তাহলে কখন কে এসে ছো মেরে নিয়ে যায় টেরও পাবে না। উষা একটু সাগরের আশেপাশে আসলেই নানান কথা বলা শুরু করে সাগর। আর সে যে একদম উষার গা ঘেঁষে বসে আছে তার বেলায়। উষার খুব করে ইচ্ছে করো বলতে যে, সুন্দরী মেয়ে দেখলেই ঢলে পড়তে ইচ্ছে করে, তাই না? একদম গা ঘেঁষে বসে আছেন যে, লজ্জা লাগছে না? কিন্তু সাগরের অগ্নি রূপ দেখে আর বলতে পারল না। কিন্তু কোনো একদিন তো বলবেই, এসবের সত্য ও নিবেই। সাগরের এমন অবস্থা হলো কি করে? আমি কথা বলতে ইন্টারেস্টেড না চাচি আম্মা। কাল সকালে বাবা চাচু সবাইকে উপস্থিত থাকতে বলো, কথা আছে। আচ্ছা, বলবো কিন্তু। কোনো কথা না চাচি আম্মা, উষাকে দিয়ে 1 কাপ কফি পাঠিয়ে দাও আমার রুমে। মারিয়া জামান চমকালেন। উষাকে দিয়ে কফি পাঠাতে বলল সাগর। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না মারিয়া জামান। খুশিতে গদগদ হয়ে বললেন, এক্ষুনি পাঠাচ্ছি, তুই যা বিশ্রাম কর। সাগর তো কথাটা এমনিই বলল। উষা তো এখন মরে গেলেও তার রুমে আসবে না। চাচি আম্মার মাথা ঘোরাতেই কথাটা বলল। গুটি গুটি পায়ে চলে এলো নিজের রুমে। শাওয়ার না নিলে বুঝি মাথাটা ঠান্ডা হবে না। পৌষ মাসের মাঝামাঝি সময় চলছে, তবুও শীতের দেখা নেই। শীতকাল উষার পছন্দের সিজন। এই সময়টায় সে বেশিরভাগই গ্রামে থাকে। শিশির ভেজা ঘাসে খালি পায়ে হাঁটা পছন্দ তার। শীতের সময়টাতে উষা অনেক বেশি ঘোরাঘুরি করে, প্রকৃতিতে নিজেকে বিলিয়ে দেয়। কিন্তু অন্যান্য সময়ের চেয়ে এবারের শীতকাল ভিন্নভাবে কাটাতে হচ্ছে উষাকে। প্রতি বছরই নতুন বছরের প্রথম দিনে পরিবারের সাথে ঘুরতে বের হয়, একটা পিকনিকের ব্যবস্থা করা হয়। এবারও এরকম পরিকল্পনাই ছিল সবার, যেহেতু সাগরও দেশে আছে। কিন্তু গতকালকের ইনসিডেন্টের পর আর কেউ এই বিষয়ে মুখ খোলেনি। যদিও সিজান ভুইয়া পরিকল্পনা করেছেন সপরিবারে বাহিরে ডিনার করবে আজকে। উষা আর সাদাফ রাতে বাহিরে বের হতে চেয়েছিল, সেটাও হয়নি। বেজায় মন খারাপ উষার, বিরক্তিতে মুখ ভোঁতা হয়ে আছে। এই বিরক্তি কাটাতে কিছু একটা করতে হবে। উষার ভাবনার মধ্যেই ফোনটা ভাইব্রেট করে ওঠে। গ্রুপ কল প্রিয়তা আর তানহার। নিশ্চয় বাসায় কি ঘটেছে সে বিষয়ে জানতে চাইবে। ইতিমধ্যে কয়েকবার কল করেছেও, কিন্তু উষা রিসিভ করেনি। ফোনটা রিসিভ করতেই তানহা এক প্রকার চেঁচিয়েই বলল, কাল থেকে কতগুলো টেক্সট আর কল দিয়েছি, দেখেছিস? মরে গেলি নাকি শালি? আমাদেরও তো তোকে নিয়ে চিন্তা হয় নাকি? একবার ফোন তুলবি না? বল, কেন কল করেছিস? প্রিয়তা ভ্রু কুচকে বলে, বল, মানে কি? তুই কি ফাজলামি করছিস আমাদের সাথে? আজব ফাজলামো কেন করব? তাহলে এভাবে কথা বলছিস কেন? ভাইয়া পরে তোকে কিছু বলেছে? বাসায় প্রবলেম হয়েছে কোনো? উষার গভীরভাবে দীর্ঘশ্বাস ফেলল, তারপর থমথমে কণ্ঠে বলল, হুম। প্রিয়তা বেজায় রেগে আছে। তোর হুঁ শুনতে কল করিনি। এসব উদাসীনতা গিয়ে তোর পেয়ারের সাগর ভাইকে দেখা, আমাদেরকে দেখিয়ে লাভ নেই। কাহিনী কি হয়েছে সেটা বল। কাহিনী আর কি হবে? তানহা এবার চটে গেল। দেখ উষা, এসব ঢং না একদম ভাল লাগে না। সোজা সাপটা বল যে বাসায় কি হয়েছে? তুই তো বলেছিলি যে তোর বড় আব্বু তোকে সব কিছু করার পারমিশন দিয়েছে। তোর মন যা চায় তাই করতে পারবি, যেখানে যেতে ইচ্ছে করে সেখানেই যেতে পারবি, সেলফ ডিপেন্ড হতে বলেছে, দুনিয়া চিনতে বলেছে। পরিবার থেকে তোকে আর কোনো শাসন বা গাইডে রাখবে না। হ্যাঁ, বলেছেই তো। এত বড় সুযোগ গতকাল পেয়েছি বলেই তো তোদের সাথে ঘুরতে বের হয়েছি। আর পরিবার বলবেই বা কি? আমি তো এখন আর পরিবারের জিম্মেদারি না। বড় আব্বুর কথা, এতদিন সাগর ভাই বিদেশ ছিলেন, দেশে ছিল না, তাই ওনারা আমার গাইড করেছে আমার শ্বশুর শাশুড়ি হিসেবে। এখন সাগর ভাই দেশে আছেন, এখন আমাকে গাইড করবে আমার হাজবেন্ড। আমার ভালো মন্দ দেখাশোনা করার দায়িত্ব আমার হাজবেন্ডের। প্রিয়তা চিন্তিত ভঙ্গিতে বলে, এসব কি আঙ্কেল ভাইয়ার সামনেই বলেছে? আজকে সকালে সাগর ভাই কালকের ঘটনা তুলে পরে আব্বু বলেন যে বড় আব্বু নিজেই আমায় পারমিশন দিয়েছেন, আর বলেছেন এতদিন তুমি দেশে ছিলে না বিধায় আমরা তোমার বউয়ের দেখাশোনা প্লাস ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি, কারণ তুমি নিজেও বেকার ছিলে। যেহেতু বিয়ের পরে স্ত্রীর সমস্ত দায়িত্ব তার স্বামী, এবং এখন তুমি নিজে প্রতিষ্ঠিত, আমাদের ব্যবসার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছো, তাই আজকে থেকে উষার সমস্ত দায়িত্ব তোমার। এবং আমরা তার বাপের বাড়ির মানুষ হিসেবে আমাদের মেয়ে যদি
কিছু হয় তার দায়িত্ব তোমার থেকেই নেব। তোমায় জবাবদিহি করতে হবে আমাদের কাছে। তুমি বলেছো ডিভোর্স দিবে, আল্লাহর হুকুম হয়েছে, বিয়ে হয়েছে, এখন যদি আল্লাহর হুকুম হয় ডিভোর্স হয়ে যাবে, তাহলে ওই ডিভোর্সের আগ পর্যন্ত উষার দায়িত্ব তোমার নিজেরই থাকবে। তানহা আর প্রিয়তা দুজনেই একসাথে বলে উঠল, বাহ, চমৎকার, খুব ভালো হয়েছে। পরে সাগর ভাই কি বলেছে, কি করেছে? কি আর করবে, ওরা 2টা কার্ড আমার হাতে ধরিয়ে দিয়েছে। আর শোন, কালকে তোদের ট্রিট দিব, যত ইচ্ছে খেতে পারিস। এই প্রথম জামাইয়ের টাকা উড়াবো, ভাবলেই তো শান্তি শান্তি লাগে রে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, ভাইয়াকে একদম পথে ফকির বানিয়ে দেব, দেখিস। তানহা আবারও বলে, তোকে কিছু বলেনি? না, সবার সামনে এই কার্ড হাতে দিয়ে বলেছে এখন থেকে উনিই আমার দেখাশোনা করবেন। যখন যা লাগে তা যেন ওনাকে বলি বা জানাই। আর বলেছে বাবা, চাচু বা বড়াব্বুর কেউ আমার অ্যাকাউন্টে টাকা দিলে সেটা যেন ফিরিয়ে দিই। সবাইকে কড়া গলায় বলেছেন, বউ যেহেতু আমার, বউয়ের দায়িত্ব আমার। আমি বউকে যেভাবেই রাখি না কেন, তোমরা সেটাতে নাক গলাতে আসবে না। আর আমি কোন পথের ফকির নই কোনো। আমার বউয়ের দেখভাল করার যথেষ্ট অ্যামাউন্ট আছে আমার কাছে। ভুলেও কেউ যেন আমার বউকে টাকা পয়সা না দেয়। বুঝিস না, বেটার ব্যক্তিত্বে লাগছে। এখন তাকে নাকানি চুবানি খাওয়ানো যাবে। আর এইসব কিছুই আমার বাপ চাচা প্ল্যানিং, বুঝলি? আচ্ছা এখন রাখি রে, কাল দেখা হবে। এখন খিদে লেগেছে, কিছু একটা খেতে হবে। আচ্ছা, আল্লাহ হাফেজ। হ্যাঁ, সূর্য ডোবার সময় হয়েছে। কুয়াশার কারণে তেমন বোঝা না গেলেও চারিদিকে সূর্যের রক্তিম আভা ছড়িয়ে পড়েছে। বাতাসের বেগ একটু বেশি। ঘরের মধ্যে বেশি শীত না লাগলেও বাহিরে প্রচণ্ড ঠান্ডা, শরীরে কাঁপুনি ধরিয়ে দেওয়ার মতো ঠান্ডা। এমন সময়ে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে উষা। আকাশ ভীষণ পছন্দের তার। হঠাৎ করেই মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসলো কানে, আফা, বড় ভাই সাহেব আপনারে তো ঘরে যাইতে কইছে, এখন যাইতে কইছে আপনারে। ঘরেও খুঁজছে আপনারে কিন্তু পায় নাই, এখন জলদি যান। স্বামী হওয়ার পরে এই প্রথম নিজে থেকে ডাক দিল। উষা ঘাড় ঘুরিয়ে তাকালো তানির পানে। সামিনাপুর বয়সী তানি গত 3 বছরের মতো হবে তাদের বাড়িতে কাজ করছে। সকাল সকাল আসে, আবার আসরের পরই চলে যায়। উষাকে উৎসুক নয়নে তাকিয়ে থাকতে তানি ফের বলল, আফা, তাকায় আছেন কে? যান না, তাড়াতাড়ি যান। কৌতূহলী উষা বিস্ময় লুকিয়ে জানতে চায়, সাগর ভাই ডাকে আমায়? হ আপা। কেন? সেইটা তো আমি জানি না, কিন্তু কইল কি দরকার বলে। আপনার লগে কইছে যদি নিজে আপনারে খুঁজা বাইর করে তাইলে নাকি। এতটুকু বলেই ইতস্তত করতে লাগলো তানি। উষা আগ্রহ নিয়ে শুধায়, থামলে কেন, বলো কি করবে তাহলে? আপনারে কপালে দুঃখ আছে। উষা তাচ্ছিল্যের হাসি দিল, হ্যাঁ, তুমিও না, এ লোক আবার আমাকে কি করবে? কি করি আর না করি সেটা তো আমার সামনে আসলেই দেখতে পারবি। পুরুষের তীব্র গম্ভীর স্বর কর্ণকুহর হতেই ভ্রু কুচকে শব্দের উৎস খুঁজতে চাইল উষা। কণ্ঠের স্বর শুনে বুঝতে বাকি নেই পুরুষটা কে। তানিও পেছনে তাকালো। সাগর দরজা পেরিয়ে ছাদে পা রাখলো। লম্বা লম্বা পা ফেলে উষার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর গম্ভীর স্বরে আবারও বলল, তোর বাপ চাচা তোকে আমার হাতে তুলে দিয়েছে, তোর ভরণ পোষণের দায়িত্ব আমার ওপরে দিল। তোকে কি আমি এমনি এমনি খাওয়াবো? এমনি এমনি তোর পিছে আমার টাকা ভাঙবো? আমার বিয়ে করা বউ তুই, চাইলে কত কিছুই করতে পারি, প্র্যাকটিক্যালিও অনেক কিছু করতে পারি। বাধা দেওয়ার ক্ষমতা তো তোর নিজেরও নেই। এমন লাগামহীন কথায় উষা লজ্জায় মূর্ছে গেল। লজ্জাবতী লতিকার ন্যায় নুইয়ে গেল। গালে লাজের রক্তিম আভা ছড়িয়ে পড়েছে। আর 4-5টা স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক সম্পর্ক না তাদের। আর এই সম্পর্কে এমন লাগামহীন কথা মানায় না। কিন্তু কোনো পুরুষের কাছ থেকে এইসব কথা শুনে কোনো নারী ঠিক থাকতে পারে না। আর সেই পুরুষ যদি হয় নিজের স্বামী, তাহলে তো কথাই নেই। লজ্জায় সাগরের দিকে তাকাতেও পারছে না উষা। হাঁসফাঁস করতে লাগলো। ভেতরটা অস্থির হয়ে আছে। এমনিতেই সকাল থেকে যতবার মনে পড়ে সাগর সবার সামনে আমার বউ করেছে, ততবার উষার মনে সুখ সুখ অনুভূতি হচ্ছে। এমন অনুভূতি কাউকে বলে বোঝানোর মতো না। অনাকাঙ্ক্ষিতভাবে কাঙ্ক্ষিত জিনিস পেয়ে গেলে মানুষ একটু বেশি খুশি হয়ে যায়। উষার অবস্থাও এমন। এই প্রথম সাগরের মুখে আমার বউ ডাক শুনে এক নতুন অনুভূতির সাথে পরিচিত হয়েছে সে। এখন আবার এসব কথা বলছে। তানি সাগরের কথা শুনে ওনার আঁচল দিয়ে মুখ ঢেকে হাসছে। খালাম্মারে গিয়ে কথাগুলো বলতে হবে। তানিকে হাসতে দেখে উষা আরও লজ্জায় পড়ে গেল।
অসহায় দৃষ্টিতে তাকালো তানির দিকে। সাগর উষার সুশ্রী মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঘাড় ঘুরিয়ে চাইল তানির পানে। তুমি চলে যাও, আমি ওকে দেখে নিচ্ছি। যে ভাইয়া। তানি চলে যেতেই সাগর আবারও তাকালো উষার পানে। ফর্সা গালে লাজের আভা স্পষ্ট। রক্তিম আকার ধারণ করা গাল দুটো দেখে সাগরের মনে হচ্ছে নখ দিয়ে আঁচল কাটতেই বুঝি গল গল করে রক্ত বেরিয়ে আসবে। গোলাপি ঠোঁট জোড়ার দিকে চোখ পড়তেই যেন ঘোর লেগে যাচ্ছে। উপরের ঠোঁটের ডান দিকে থাকা তিলটা উষার মুখের সৌন্দর্য যেন কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। উষা নিচের দিকে তাকিয়ে থাকায় সাগরের এমন অদ্ভুত চাহনি সে দেখতে পায়নি। সাগর আনমনেই বিড়বিড় করে। মাশাআল্লাহ। কিছুক্ষণ নীরবতায় কেটে যায় দুজনের। নীরবতা ভঙ্গ করে প্রথমে সাগর বলে, এভাবে লজ্জা পাচ্ছিস কেন? আমি লজ্জা পাওয়ার মতো কোনো কাজ করিনি নিশ্চয়ই। বউ হিসেবে না মানলেও তো স্বামী হই আমি তোর। আমার সম্পূর্ণ হক আছে তোর উপরে। স্বামীর হক পূরণ করা স্ত্রীদের কর্তব্য। আমার ডাকে সাড়া দেয়া তোর জন্য ফরজ। আমি তোকে ডাকছি, শোনার পরেও এখানে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? উষা নিশ্চুপ। কি সব কথা বলছে সাগর ভাই? এমন কথার উত্তর উষা কি করে দেবে? উষার জানা নেই। লজ্জায় কান পর্যন্ত লাল হয়ে গেছে মেয়েটার। পুরুষের কাছে সবচেয়ে প্রিয় নারীর লজ্জারাঙা মুখ। উষার লজ্জা আরও 2 গুণ বাড়িয়ে দিতেই সাগর বলে, যেভাবে লজ্জা পাচ্ছিস মনে হচ্ছে বাসর করতে ডাকছি তোকে আমি। ইডিয়েট! কি সব উল্টাপাল্টা ভাবিস তুই? তোর বাপ চাচা জানে তাদের নাবালিকা মেয়েটা যে সাবালিকা হয়ে গেছে? বাসর করার চিন্তায় বিভোর। লজ্জায় উষার কান দিয়ে ধোয়া বের হচ্ছে। ওর এই জীবনে সে এমন কথা কখনো শোনেনি। সাগর ভাইয়ের সামনে আসলে এমনিতেই মনে প্রজাপতি ওড়ে, গলা শুকিয়ে চৌচির হয়ে যায়। আবার যদি এ ধরনের কথা বলে তাহলে কেমন লাগে? কিন্তু উষার এখন লজ্জা পাওয়ার সময় না। তাকে কি বলল? সে বাসর করা নিয়ে স্বপ্ন দেখছে? এমন ভাবনা মনে আসতেই মেজাজ বিগড়ালো উষার। তৎক্ষণাৎ মাথা তুলে তাকালো সাগরের দিকে। ব্যাটাকে বুঝতে দেওয়া যাবে না যে ব্যাটার কথায় উষা লজ্জা পেয়েছে। নিজের লজ্জা ঢাকতে একদম চোখে চোখ রেখে নাক মুখ ফুলিয়ে বলল, কি বললেন? বাসর করার চিন্তায় বিভোর থাকি আমি? তা নয় তো কি? পাগল আপনি! বাসর করার চিন্তা করবো তাও আবার আপনাকে নিয়ে? হাহ! আপনার মতো কুৎসিত মনের মানুষকে নিয়ে আমার বাসরের স্বপ্ন কেন? সাধারণ কোনো স্বপ্নও দেখবো না আমি। সাগর কপাল কুচকালো, গম্ভীর স্বরে বলল। সেটা তো আমি খুব ভালো করেই জানি। উষা মুখ বেঁকিয়ে ভেংচি কেটে বলল, হ্যাঁ, কত জানেন তা তো দেখতেই পাচ্ছি। লিসেন সাগর ভাই, নিজের দোষটা অন্যের ঘাড়ে দিবেন না। আমি মোটেও আপনার মতো অশ্লীল নই যে অশ্লীল চিন্তা ভাবনা করব। আমার মতো সুন্দরী মেয়ে দেখেছেন তো তাই সেন্স হারিয়ে ফেলেছেন। নিজের স্বপ্নের কথা এখন আমার উপর চাপিয়ে দিয়েছেন। সাগর অগ্নি দৃষ্টিতে তাকালো উষার দিকে। দাঁতের দাঁত পিষে বলল, একদম মুখে মুখে তর্ক করবি না। আমাকে চিনিস না তুই। আমাকে রাগানোর তোর জন্য কোনো দিক দিয়ে মঙ্গলজনক হবে না। নিজের ভালো চাইলে চুপ থাক। আসলে কি জানেন তো, আমি যত চুপ থাকবো মানুষ ততই আমার বোকা ভাববে, নরম ভেবে আমার উপর চেপে বসবে। নিজের স্বার্থের জন্য কথা বলতে হয়, লড়াই করতে হয়। আর কি বললেন? আপনাকে রাগানো আমার জন্য সুখকর হবে না? আপনাকে রাগালে কি আর করবেন আপনি? ওই তো একই কথা বলবেন, ডিভোর্স দিব, বা দিয়েও দিতে পারেন। বাট আই ডোন্ট কেয়ার। নিজেকে বলির পাঠা তো অনেক আগেই বানিয়েছি, শুধু গর্দান যাওয়াটাই বাকি। সেটাও না হয় হয়ে যাক। তবুও আমি আপনি অভিশাপ মুক্ত তো হলাম। উষার এমন শক্ত কথা সাগর হজম করতে পারল না। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল উষার দিকে। উষাও চোখে চোখ রেখে তাকিয়ে আছে। হঠাৎ করে এত সাহস কোত্থেকে হয়েছে সে নিজেও জানে না। যে চোখের গভীরতায় বারবার হারিয়ে যায় বলে ঠিকমতো তাকিয়ে দেখা হয়নি কখনো, সেই চোখেই পলক না ফেলে তাকিয়ে আছে। ভাবা যায় বিশ্রী ব্যাপার স্যাপার। সাগর অত্যন্ত কঠিন স্বরে বলল, আমার রুমে আয়। 5 মিনিটের মধ্যে আমার রুমে আসবি, না হলে এর ফল ভালো হবে না। বলেই উল্টো দিক ঘুরে হাঁটা দিল। উষা সেদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। বুক চিরে আশা দীর্ঘশ্বাস ফেলে তারপর নিজেও হাঁটা দিল সাগরের রুমের উদ্দেশ্যে। আল্লাহ জানে কি আছে কপালে। কিচেনে লিপি বেগম, মারিয়া জামান, তানি আর লিজা একসাথে ফুসুর ফুসুর করছে আর মিটিমিটি হাসছে। লিজা বেগম ভুইয়া বাড়ির খুব পুরনো হেল্পিং হ্যান্ড, যিনি গত 7 বছর ধরে এই বাড়িতে আছেন। বিয়ে শাদী হয়নি, স্বামী সন্তান নেই, বাবা মাও বেঁচে নেই, তাই ওনার কোনো পিছুটানো নেই। আছে একটা ছোট ভাই, মাঝে মাঝে ছুটি নিয়ে ভাইয়ের বাসা থেকেই ঘুরে আসেন তিনি। পুরনো লোক হওয়ায় এই বাড়ির প্রত্যেকটা মানুষ সম্পর্কে অবগত সে। সাগর ছাদ থেকে নেমে নিজের রুমে না গিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় এসেছে। কিচেনে যেতে সাগরকে দেখে মারিয়া জামান আর লিপি বেগম মিটিমিটি হাসছেন।
তানি হাবলার মতো হাসছে। লিজাও পিছিয়ে নেই, পান খাওয়া লাল ঠোঁট জোড়া নিয়ে সে নিজেও হাসছে। সাগর পরখ করলো সব কিছুই। তানি যে এসে চাঁদে বলা কথাগুলো বলেছে তা বেশ আন্দাজ করতে পেরেছে সে। সাগর এসবে পাত্তা না দিয়ে গম্ভীর স্বরে বলল, তোমাদের মেয়ে এক্ষুনি নিচে নামবে, ওকে বলবে আমার জন্য কফি করে আমার রুমে নিয়ে আসতে। লিপি বেগম ছেলের কথায় প্রতি উত্তর করলেন, কফি আমারই বানানা, ঈশা এলে ওর হাতে দিয়ে দেবনে। তার কোনো দরকার নেই, বাড়িতে তোমার ছেলের বউ আছে, সে থাকতে তুমি কেন কষ্ট করবে? যা বলেছি তাই করো। সাগরের গম্ভীর কণ্ঠে বলা কথার বিপরীতে আর কিছু বললেন না লিপি বেগম। মারিয়া জামান হাত দিয়ে লিপি বেগমের হাত চাপ দিলেন। ইশারায় চুপ থাকতে বললেন। সাগর কোনো কথা না বাড়িয়ে চলে গেল। সাগর চলে যেতেই মারিয়া জামান বললেন, থাক না ভাবি, ছেলেটা এই প্রথম নিজের বউয়ের হাতে তৈরি কফি খেতে চেয়েছে, বারণ করছো কেন? লিপি বেগমের মুখটা খুশিতে চকচক করে উঠল। হ্যাঁ রে মারি, আমি তো এমন কিছু ভাবিনি, ভুলে গিয়েছিলাম। তিনি আর দেরি করলেন না, গলা ছেড়ে ডাকলেন, উষা জলদি নিচে আয়। উষা রে, কই তুই? উষা সবেমাত্র 3 তলায় এসেছে। নিজের ঘর পেরিয়ে সাগরের রুমে যাবে আকস্মিক বড় আম্মুর ডাকে থমকে দাঁড়ায় সে। গলা উঁচিয়ে বলে, কেন ডাকছো বড় আম্মু? কোনো দরকার? হ্যাঁ জলদি আয়। উষাও দেরি করলো না, পা বাড়ালো কিচেনের উদ্দেশ্যে। অসম্ভব বড় আম্মু, আমি কেন ওনার জন্য কফি বানাবো? মাথা নষ্ট নাকি আমার? মারিয়া যেমন অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে উষার দিকে। লিপি বেগম করুণ স্বরে বলল, দেখ মা, এই প্রথম ছেলেটা তোর হাতে তৈরি কিছু একটা খেতে চেয়েছি, তুই তা করবি না? সে তো তোর স্বামী। তো কি হয়েছে? সে কি নিজেকে আমার স্বামী মানে? আমাকে বউ মানে বলো, যার কফি তাকে বানিয়ে নিতে বলো। ঠিক আছে বুঝলাম, আজকে লাস্ট একটু কষ্ট করে বানিয়ে নিয়ে যা না। উষা শক্ত মুখ করে দাঁড়িয়ে আছে, খুব বিরক্ত লাগছে তার। তানি উষাকে নড়চড় করতে না দেখে বলল, আফা, ভাই সাহেব সাথে আপনারে কি কইছিল মনে নাই? এখানে আইসাও তো হুমকি দিয়া গেল, পরে কিন্তু দেখা যাইব আসলেই অমন কাজ শুরু করছে। মুহূর্তেই ছাদে বলা সাগরের প্রতিটা কথা মনে পড়তে লাগলো উষার। 5 মিনিটের মধ্যে রুমে যেতে বলেছে, আর এই ছেলে যেসব কথা বলে না জানি কখন আবার। আর ভাবতে পারল না উষা, কান গরম হয়ে যাচ্ছে তার। উপস্থিত সকলে উষার অবস্থা টের পেল। উষা দেরি না করে ঝটপট কফি বানানোর কাজে লেগে গেল। তোমার আপাকে আর আরাফকে সাথে করে নিয়ে যাও ছোটন, আমার পক্ষে এখন এই সময়ে ইন্ডিয়া যাওয়া সম্ভব হচ্ছে না। আর বিয়ের শপিং সেখানে গিয়ে করতে হবে কেন? আমাদের দেশেই তো ইন্ডিয়ান কালেকশন পাওয়া যায়। উফ দুলা ভাই, এভাবে বলছো কেন? তোমার কথা শুনে মনে হচ্ছে আমি বছরে বছরে একটা করে বিয়ে করব। তাছাড়া সাগর তো আছেই, এখন সেও তো দেখতে পারবে সব কিছু। সাগর থাকলেও আমি যাব না, তোমরাই যাও। মারিয়ার সব কিছু ঠিকঠাক আছে, শুধু যাওয়ার দিন একসাথে মারিয়াকে আর আরাফকে নিয়ে যেও, তাহলেই হবে। তুমি যাবেই না? না শালা, যাব না, তোমরাই যাও। আমার বিয়েতে সবাই আসবে, একমাত্র তোমারই কোনো দাওয়াত নেই। ঠিক আছে, সেটা পরে দেখা যাবে না। ছোট শালা ছোটনের সাথে কথা বলছিলেন নাবিল ভূঁইয়া। ছোটন তার ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট। মারিয়া জামানের বিয়ের 8-9 মাস আগেই ছোটনের জন্ম হয়। মানুষ বলে না, কখনো কখনো অনিচ্ছাকৃতভাবে বা ভুলবশত নতুন মেহমান চলে আসে। ছোটনের ব্যাপারটাও তাই। মারিয়া জামান এবং তার ছোট ভাই তাহিরুজ্জামান তুহিন ছিলেন 2 বছরের ছোট বড়। 2 সন্তানের পরে শাহিনুজ্জামান এবং মেহেরুন্নেসা দম্পতি আরেকটা সন্তান নেওয়ার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু শত চেষ্টার পরেও সন্তান গর্ভধারণে অক্ষম হন মেহেরুন্নেসা বেগম। শেষ বয়সে এসে গর্ভধারণ করেন মেহেরুন্নেসা বেগম। আর শেখ ছোট ছেলের সন্তান হলো তাইসির জামান ছোটন। ছোটন সাগরের 1 থেকে 1.5 বছরের বড় হবে। মোটামুটি সেম এইজের হওয়ায় সাগর নেহালদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার। আরাফ, রাফিদ, সাদাফ, আরিশা এবং উষাও পিছিয়ে নেই। ওরা যখন একসাথে আড্ডায় বসে কেউ বলবে না ছোটন তাদের মামা হয়। বন্ধুর মতোই ফ্রি ওরা। এই ছোটনেরই বিয়ে, আর বিয়ে শপিং করতে যাবে ইন্ডিয়া। ভাইয়ের কথা বলা শেষ দেখে সিজান ভূঁইয়া নাবিল ভূঁইয়াকে বলেন, ছেলেটা এত করে বলল, গেলেই পারতিস।
এই সুযোগে মারিয়াকে নিয়ে এবং ছেলেদের নিয়েও ঘোরা হতো। আমরা সবাই গেলে তোমার ছেলে উষাকে রেখে যাবে নাকি? এখন মারিয়ার সাথে আরাফকে পাঠানো যাবে এই বলে যে বিয়ের শপিংয়ে অনেক ঝামেলা, আবার উষারও পরীক্ষা সামনে, বুঝলে না? বুঝেছি। আর মোটামুটি একটা প্ল্যানিংও আছে উষার আর সাগরকে নিয়ে। নাহিদ ভুইয়া অবাক হয়ে শুধালেন,